আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। মুক্তির উৎসব করতে আর্থিক অনুদান চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক সমন্বয়কের চিঠি, থামছে না বৈষম্য বিরোধীদের চাঁদাবাজি। জুলাই সনদের খসড়ায় আপত্তি এনসিপি ও জামায়াতের। ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর। পিআর চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে বললেন মির্জা ফখরুল। নিউ ইয়র্কে নিহত মৌলভীবাজারের দিদারুলের তৃতীয় সন্তানের মুখ দেখা হলো না। কবর জিয়ারতকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘাত, আহত অন্তত ২০। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। চলুন জেনে নেওয়া যাক এই খবরগুলোর বিস্তারিত। ৩৬ জুলাই মুক্তির উৎসব নামে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আর্থিক অনুদান ও সহযোগিতা চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তার এই আবেদনে জোরালো সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। আবেদনের একটি অনুলিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ফেসবুকে অনুদান চাওয়ার চিঠির অনুলিপি দিয়ে অনেকেই লিখেছেন ৭৬ লাখ টাকা তোলার জন্য ৭০ প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। তবে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন মঙ্গলবার বলেন, ২ দিনের অনুষ্ঠানের জন্য ৬০ থেকে ৬৫ লাখ টাকার অনুদানের জন্য একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তারা। ২১ প্রতিষ্ঠান থেকে ৬৫ লাখ টাকার আর্থিক অনুদানের আবেদনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানে ইংরেজিতে প্রস্তাবনা দেওয়া হয়েছে, কোনোটিতে আবার বাংলায়। চিঠির সঙ্গে অনুষ্ঠান এবং বাজেটের বিস্তারিত যুক্ত করে দেওয়া হয় বলে চিঠিতে লেখা হয়েছে। বাংলায় করা একটি আবেদনে বলা হয়েছে, রাজশাহীর গৌরবময় ইতিহাসে ৩৬ জুলাই একটি স্মরণীয় দিন। এই দিনটি আমরা জুলাই আন্দোলন হিসেবে স্মরণ করি, যেখানে বহু তরুণ শহীদ হয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে। এই ঐতিহাসিক ঘটনার ১ বছর পূর্তি উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি ৩৬ জুলাই মুক্তির উৎসব। এই উৎসবে রাজশাহী শহীদ পরিবার, আহতদের পরিবার, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত সমন্বয়কবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তরুণ প্রজন্মকে তাদের আত্মত্যাগের গল্প জানানো। অবশ্যই এই ব্যাপারে জানার জন্য সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য সালেহ হাসান নকিব বলেন, শুধু সালাউদ্দিন বলে নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংগঠন যারা গত ১ বছরে এ ধরনের কাজের জন্য সহযোগিতা চেয়েছেন, তিনি তাদের সবাইকে রেকমেন্ড করে দিয়েছেন। এটা তার দায়িত্ব বলেই তিনি মনে করেন। চিঠি নিয়ে আলোচনা সমালোচনার পর ২৭শে জুলাই ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন সালাউদ্দিন আম্মার। সেখানে তিনি বিষয়টিকে ভয়াবহ মিডিয়া ট্রায়াল হিসেবে দাবি করেন। সম্প্রতি চাঁদাবাজি নিয়ে অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি স্থগিত করে দেয়া হয়। ওই সিদ্ধান্তের ২ দিনের মধ্যেই আবারও প্রায় একই ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেল। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে চলমান সংলাপের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদের খসড়ায় ভূমিকা ও উপসংহার রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে। সনদের এই ২ অংশে বড় ধরনের কোনো আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর, তবে কিছু আপত্তি রয়েছে এনসিপি ও জামায়াতের। কি কি বিষয় আপত্তি সেটি তারা কমিশনকে লিখিতভাবে জানাবে। দলগুলোর দায়িত্বশীলরা বলছেন, কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে দেয়া খসড়ায় ঐক্যমত্য হওয়া বিষয়গুলো পরে যুক্ত করে দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। এখানে কেবল খসড়া সনদের ভূমিকা ও উপসংহারের অংশ দেয়া হয়েছে। সেগুলোর ব্যাপারে মতামত আগামীকাল বুধবার লিখিতভাবে কমিশনে জমা দেবেন তারা। মঙ্গলবার মধ্যাহ্নভোজের বিরতির পর কমিশনের আলোচনা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এটি এখনো একটি খসড়া এবং দলীয়ভাবে তারা পর্যালোচনা করছেন। এই খসড়ায় তারা মৌলিক সংস্কারের প্রতিটি বিষয় অন্তর্ভুক্ত দেখতে চান। যদি তা বাদ দেওয়া হয় তাহলে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তারা সই করবেন কিনা। আক্তার বলেন, আইনি ভিত্তি নিশ্চিত করতে তারা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করার প্রস্তাব দিয়েছিলেন। একই সঙ্গে যে সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে মেনে নিচ্ছে তা যেন পরবর্তী ক্ষমতায় আসা কোনো দল উপেক্ষা করতে না পারে, এই নিশ্চয়তাও চান তারা। সংবিধান সংশোধনের প্রস্তাবেও আসে তার বক্তব্য। আক্তার হোসেন আরও বলেন, দলীয় ফোরামে আলোচনা করে খুব শিগগিরই জুলাই সনদ সংক্রান্ত আনুষ্ঠানিক বক্তব্য কমিশনে জমা দেওয়া হবে এবং পরে তা সাংবাদিকদের সামনে
তুলে ধরা হবে। জামায়াত নেতা তাহের বলেন, জামায়াত নিজস্ব একটি সনদের খসড়া তৈরি করছে এবং তা কমিশনে জমা দেবে। জুলাই সনদের খসড়া নিয়ে তিনি বলেন, এটি অসম্পূর্ণ এবং কিছু অংশে বিপজ্জনক। যদি এটা শুধু নমুনা হয় তাহলে মন্তব্যের দরকার নেই, কিন্তু এটি যদি চূড়ান্ত হয় তাহলে আমরা তা মেনে নিতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল 4টায় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে সেদিনই গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী 30 জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং 6 আগস্ট পর্যন্ত এ তালিকার উপর আপত্তি জানানো হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 আগস্ট। 12 থেকে 18 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং জমার শেষ তারিখ 19 আগস্ট দুপুর 3টায়। মনোনয়নপত্র বাছাই করা হবে 20 আগস্ট। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 21 আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 25 আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা হলো আমাদের রাজনৈতিক দলগুলো নতুন নতুন চিন্তা আসছে যেগুলোর সাথে আমাদের দেশ পরিচিত না। পার্লামেন্টে আনুপাতিক হারে নির্বাচন, এটা আমাদের দেশের মানুষ বুঝেই না। বলে, পিআর কি জিনিস ভাই? জনগণ এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বুঝে না। সুতরাং পিআর চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গতকাল বলেছিলাম আমরা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনের জন্য। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 1700 নেতাকর্মী গুম হয়ে গেল। হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিল। জুলাই মাসে প্রায় 2000 প্রাণ দিল। তার মূল্যটা কি? দাম কি? দেশের সংস্কার বিএনপির হাত ধরে শুরু হয় মন্তব্য করে তিনি বলেন, আমরা সংস্কারকে ভয় পাই না, এটাকে সাদরে গ্রহণ করি। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল পিআর কে প্রমোট করে, তারা পণ করে বসে আছে। এটা না হলে আমরা নির্বাচনে যাব না। কি বলবো বলেন? চট্টগ্রামের রাউজানের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়ি বহরে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ সময় গোলাম আকবর সহ 15 থেকে 20 জন আহত হয়। বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। এ হামলার জন্য তিনি প্রতিপক্ষ বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দায়ী করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। মঙ্গলবার বিকেল 5টায় রাউজানের সাত্তারঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন দাস জানান, রাউজানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করতে তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার। এ সময় তার সঙ্গে শতাধিক বিএনপি নেতাকর্মী ছিলেন। হামলার ঘটনা ঘটে এই সময়ই। আর মাত্র কয়েকদিন পর তৃতীয় সন্তানের মুখ দেখতেন তিনি। কিন্তু তার আগেই এক মর্মান্তিক দুর্ঘটনায় নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। জীবন দিয়ে কর্তব্য পালন করে গেলেন তিনি। সাহসিকতা আর আত্মত্যাগের জন্য নিউ ইয়র্কবাসী তাকে বীর হিসেবে আখ্যায়িত করছেন। প্রশংসায় ভাসিয়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে। শোক ছুঁয়ে গেছে বাংলাদেশে বসবাসরত তার আত্মীয় স্বজনের মাঝেও। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, 36 বছর বয়সী দিদারুল নিউ ইয়র্ক সিটির পুলিশ বিভাগের একজন অফিসার ছিলেন। নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেসিকা এস টিশ জানান, দিদারুলের স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। এই দম্পতির 2টি সন্তান রয়েছে এবং তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন তারা। জানা যায়, স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের মিড টাউনে 44 তালার এক অফিস ভবনে গোলাগুলির ঘটনা ঘটে। এই হামলায় দিদারুল সহ 4 জন গুলিবিদ্ধ হন। ঘটনার সময় দিদারুল ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। গুলিবিদ্ধদের উদ্ধার করে ম্যানহাটনের একটি হাসপাতালে নেয়ার পর তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে বন্দুকধারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ কমিশনার। পুলিশ বলছে, সবার আগে গুলি করা হয় দিদারুলকে। ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় দিদারুলের একটি বাড়ি ছিল। সেখানে তিনি স্ত্রী ও তার সন্তান এবং বাবা মাকে নিয়ে থাকতেন। মৌলভীবাজারের কুলাউড়ার মাগুরা গ্রামের সন্তান তিনি। তার মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি টপ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।